নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমাদের মেন এজেন্ডা থাকবে যে টপিকসগুলি আমরা আলোচনা করব, তার মধ্যে ইন্ডিয়া এবং রাশিয়ার যে ট্রেড ডিলটা হলো, সেটা $100 বিলিয়ন যে একটা বাণিজ্য চুক্তি হচ্ছে, সেটার সম্বন্ধে আমাদের মেন আলোচনা থাকবে। সেকেন্ড হলো আরবিআই গভর্নর যে 25 বেসিস পয়েন্ট রেপো রেট কমাচ্ছে, সেটার সম্বন্ধে আমাদের একটা আলোচনা থাকবে। এরপরে আপনাদের যে কমেন্ট, সেগুলো সমস্ত কিছু বলে দেবো। খুব ভালো ভালো কমেন্ট আছে, আবার পরবর্তীকালে কমেন্ট দিতে থাকবেন। তার আগে আমি একটু দেখাতে চাই যে দেখুন, আমরা যদি ওয়ার্ল্ড মার্কেটটা দেখি, ওয়ার্ল্ড মার্কেটে দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য ইন্ডেক্স সব পজিটিভ আছে। আমি যদি ইন্ডেক্স ফিউচারটা আপনাদের দেখাই, এখান থেকে দেখতে পাচ্ছি এফটিএসি সামান্য একটু মাইনাস দেখা যাচ্ছে 43 পয়েন্ট, বাকি ড্যাক্স 141 পয়েন্ট প্লাস, S&P 500 11 পয়েন্ট প্লাস, ডাউ জোন্স 85 পয়েন্ট প্লাস, নিক্কি 110 পয়েন্ট প্লাস। তো ওভারঅল আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল মার্কেটে মোস্টলি সব এখন অবধি পজিটিভ আছে। এরপরে কাল সকালে খোলার পর চেঞ্জ হতে পারে, দ্যাট ইজ অ্যানাদার থিং। এখন যা দেখতে পেলাম বা তার এগেনস্টে কী হতে পারে, এই যে আমরা রাশিয়ার সঙ্গে যে চুক্তি এবং রেপো রেট, এর এফেক্টে কোন কোন সেক্টর তেজি হতে পারে আগামী দিন কালকে মার্কেটে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে নেব। প্রথমে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই যে ট্রেড ডিল হলো, সেই ট্রেড ডিলে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথমে আমাদের ট্রেড ডিলটা হয়েছে $100 বিলিয়ন মতো। এখানে দেখতেই পাচ্ছেন এই যে $100 বিলিয়ন, এই যে ট্রেড ডিলটা হয়েছে, তাতে করে রাশিয়ার সঙ্গে 19টা আমাদের একটা MOU মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়েছে। তো সেই চুক্তি ও উদ্দেশ্য কি, আমরা সেগুলো নিয়ে একটু দেখে নেব। এই যে চুক্তি বা উদ্দেশ্য, এই দুই দেশই ঘোষণা করেছে 2023 সালের মধ্যে বাইলেটারাল ট্রেড যেটা হবে, বার্ষিক $100 বিলিয়ন লক্ষ্যে পৌঁছে যাবে 2023 সালের মধ্যে, এটা একটা বলা হচ্ছে। নট অনলি দ্যাট, এখন যেটা চলছে সেটা কি চলছে, $70 বিলিয়ন অলরেডি ট্রেড আমাদের চলছে। সেখান থেকে চলে যেতে পারে $100 বিলিয়ন চলে যেতে পারে উইথিন 2030। আবার যারা সরকারি মেন অ্যানালিস্ট বা সরকারি মুখ্যরা যারা আছেন, তারা কি বলছেন, তারা বলছেন 2030-এর আগে, অর্থাৎ সম্ভব হলে তার আগে এটা পূরণ হয়ে যেতে পারে, $100 বিলিয়ন এটা পূরণ হয়ে যেতে পারে। তাহলে এটা দেখে আমরা একটা বুঝতে পারছি একটা পজিটিভ একটা মুভমেন্ট আগামী দিনে আসতে চলেছে। এরপরে আমরা দেখব এই যে 19টা চুক্তি হয়েছে, সেই চুক্তিগুলো কোথায় এবং কি কি চুক্তি, সেগুলো আমরা একটু দেখে নেব। এই চুক্তিগুলো যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা। কোথায় কোথায়? খাদ্য, সার, রপ্তানি, আমদানি, বিনিয়োগ ইত্যাদিতে একটা ভালো একটা অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা পাওয়া যাবে। এছাড়া আর কোথায় কি পাওয়া যাচ্ছে, এই জ্বালানি শক্তি, পারমাণবিক শক্তি, তেল, গ্যাস, পেট্রোকেমিক্যাল, পারমাণবিক বিদ্যুৎ এবং ভূগর্ভস্থ কয়লা এবং গ্যাস, এইসব নিয়ে একটা ভালো বাণিজ্য হবে। নেক্সট হচ্ছে পরিবহন শিল্প, শিপিং ও শিপিং রুট, লজিস্টিক ও যোগাযোগ, নতুন নৌ রুট, শিপিং সহযোগিতা, মাল পরিবহন সহজ সুবিধা, এগুলো পাওয়া যেতে পারে। তারপর হচ্ছে প্রতিরক্ষা, রক্ষা প্রযুক্তি, মহাকাশ এবং বিজ্ঞান প্রযুক্তি, এর যে যৌথ গবেষণা, পারমাণবিক ও মহাকাশ সহযোগিতা, প্রযুক্তি উন্নয়ন, এই জায়গাগুলোতে আমাদের একটা ভালো বাণিজ্য গড়ে উঠবে। বাণিজ্যিক এবং নিয়ম সংক্রান্ত সহজীকরণ, ভিসা, অভিবাসন, ব্যবসায়িক বিনিয়োগ, বাণিজ্য সংস্থায় রূপায়ণ ইত্যাদির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং অলরেডি থাকছে। তো এগুলো এখানে যে আমি কোথায় কোথায় ইকোনমিক টাইমস থেকে কি পাওয়া গেছে যদি আমরা দেখি, এখানটা ইকোনমিক টাইমসে যে রাশিয়া ফ্রেন্ডশিপ স্টেট ফার্স্ট লাইক এ পোস্ট স্টার মোদি পুতিন স্ট্রাইক ডিলস টু টার্বো চার্জ ট্রেড ডিল 2030, এটা দেখেই বুঝতে পারছেন। এই নিউজটাকেই আমরা শর্টে বাংলায় একটা করে নিয়েছি, এটা দেখেই আপনারা বুঝতে পারছেন। তো সিমিলারলি এইভাবে যেগুলো আমরা করেছি, সেগুলো যদি আমরা দেখি, তাহলে বুঝতে পারবো যে আরও আমরা আগামী দিনে কিভাবে এটাকে আরও বাড়াতে পারবো,
সেই জিনিসগুলো আমরা ক্লিয়ার করতে পারবো। তো সেটা দেখে আমরা এই জিনিসগুলি দেখতে পাচ্ছি যে সেখান থেকে আমরা আরও বেশ কিছু জিনিস পাবো। সেটা হচ্ছে যে এই যে আমরা যেগুলি দেখলাম, এছাড়া আর কি কি চুক্তি সেখানে হচ্ছে সেগুলো আমরা দেখে নেব। কেন এই চুক্তিটা হওয়ার কারণ কি, সেগুলো আমরা প্রসঙ্গ, প্রয়োজন এবং প্রভাব কি হতে পারে। পশ্চিম দেশগুলির মধ্যে প্রচুর চাপ আছে। আপনারা জানেন ইউরোপিয়ান কান্ট্রি, মোস্ট অফ দ্য কান্ট্রি এগেনস্ট রাশিয়া। এত সব চাপ থাকা সত্ত্বেও দু দেশের মধ্যে বাণিজ্য, শক্তি, সহযোগিতা রাখার চেষ্টা করছে। ইউরেলকেএমের সঙ্গে গাঁটছড়া বেঁধে এখানে ফিউচার ইউরিয়া উৎপাদন এবং রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য এবং রপ্তানির সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে, বিশেষ করে কৃষি, ভোগ্যপণ্য, প্রযুক্তি, ভোক্তা পণ্যের ক্ষেত্রে। তাহলে এই সমস্ত জিনিসগুলো দেখলে আমরা একটা আইডিয়া পাচ্ছি যে এই যে একটা বিশাল বড় ডিল হলো, এই ডিলগুলো থেকে কোন কোন সেক্টরে একটা ভালো প্রগতি আসতে পারে সেটা বুঝতে পারছি। অর্থনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপট দিয়ে দেখলে এই যে এত পশ্চিম দেশগুলোর চাপ, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিদ্যুৎ, জ্বালানি শক্তি সংকটের মধ্যেও ভারত রাশিয়া একটা ভালো একটা রিলেশন তৈরি করতে চাচ্ছে। এই চুক্তি শুধু বাণিজ্য নয়, শক্তি, প্রতিরক্ষা, প্রযুক্তি, গ্লোবাল সাপ্লাই চেইন, কূটনৈতিক ভারসাম্যের দিক থেকেও একটা অগ্রগতি এবং গুরুত্বপূর্ণ একটা জায়গা অধিকার করবে। এটা হলো আমাদের যে ট্রেড ডিল হলো তার একটা আমি স্ট্রাকচার আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে আমরা দেখে নেব যে রেপো রেট যে 25 বেসিস পয়েন্ট কমালো আরবিআই গভর্নর, এই 25 বেসিস পয়েন্ট, এখান থেকেও একটা আমরা পজিটিভ সেন্টিমেন্ট দেখতে পাচ্ছি বাজারে। সেটা কীরকম? আরবিআই মনিটারি পলিসি কমিটি সিদ্ধান্ত নিয়েছে 5.5% থেকে রেপো রেট কমিয়ে 5.25% করালো, অর্থাৎ 25 বেসিস পয়েন্ট এটা কমানো হলো। এটা 2025 সালে 4 বারে রেট কাট হয়েছে, সেখানে 125 বেসিস পয়েন্ট কমানো হয়েছে, দ্যাট ইজ 1.25% রেপো রেট অলরেডি কমেছে। রেপো রেট কমানো হয়েছে তার কারণটা কি, কেন রেপো রেট কমানো হচ্ছে সেটা আমাদের দেখার প্রয়োজন। এটা হচ্ছে মুদ্রাস্ফীতি অর্থাৎ ইনফ্লেশন কন্ট্রোলিংয়ের জন্য। যেহেতু ইনফ্লেশন অনেকটা কমেছে সেই জন্য আমাদের রেপো রেটটাও কমানো হলো। এবং এখানে অর্থনীতির একটা প্রবৃদ্ধি থাকে, অর্থাৎ এই যে জিডিপি গ্রোথটা বাড়ছে, যেহেতু জিডিপি গ্রোথ বাড়লো সেই জন্য একটু আমরা রেপো রেটটাকে আরবিআই গভর্নর কমাতে পারলো। এই সিদ্ধান্তগুলির ফলে আগামী দিনে মার্কেট আরও একটু ভালো হওয়ার সুযোগ রাখে। এই সিদ্ধান্তের অর্থ কী সেটা যদি আমরা একটু দেখে নিই যে সাধারণ মানুষের জন্য কি প্রভাব পড়তে পারে। ব্যাঙ্কগুলির জন্য ঋণ নেওয়া সহজ হবে, কারণ তারা এখন কম সুদে আরবিআইয়ের কাছ থেকে টাকা ধার পাবে। একদিকে যেমন কমার্শিয়াল ব্যাঙ্ক আরবিআইয়ের কাছ থেকে কম সুদে টাকা ধার পাবে, সিমিলারলি আমরা যারা রিটেল ইনভেস্টার, যারা গাড়ি কিনতে চাই, বাড়ি করতে চাই, এই বিভিন্ন জিনিস যখন আমরা কিনতে চাই, সেগুলোর যে একটা ইএমআই, তার যে ঋণটা আমরা নিচ্ছি সেটারও ইন্টারেস্ট রেট অনেকটা কমে যাবে। গাড়ি, গৃহঋণ বা অন্যান্য ডিফারেন্ট যে আমরা অ্যাসেটসগুলো পারচেস করি, তো এগুলো থেকে আগামী দিনে ট্রানজ্যাকশান ভালো হবে। ট্রানজ্যাকশান ভালো হলে অটোমেটিক্যালি আমাদের শেয়ার মার্কেটেও তার এফেক্ট একটা পড়বে। এবার কয়েকটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেগুলো কি? সব ব্যাংক বা ঋণের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে সুদ নাও কমতে পারে, কারণ এটি নির্ভর করে ব্যাংকের লেন্ডিং রেট বেঞ্চমার্কের এবং লোন রিসেট সাইকেলের উপর, এগুলি খেয়াল রাখতে হবে। দাম বা মুদ্রাস্ফীতি নিশ্চয়ই থাকবে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেন ব্যাপারটা হলো সুদের হার কম হলেও বাড়তি ঋণ নেওয়ার আগে ব্যক্তিগত আর্থিক সক্ষমতা ঝুঁকি বিবেচনা করতে হবে। সুদের ঋণ কম আছে বলেই আমি কতটা ঋণ শোধ করতে পারবো জানি না, সেটা আমি লোন নিয়ে নিলাম, সেটাও ঠিক নয়। এইগুলি আমাদের সমস্ত কিছু খেয়াল রাখতে হবে। তো এই সমস্ত এফেক্ট নিয়ে আমরা আগামীকাল ভারতের শেয়ার মার্কেটে কি হতে চলেছে তার একটা সংক্ষিপ্ত যদি একটা জিনিস দেখে নিই, আগামীকাল ভারতীয় শেয়ার মার্কেটে কি হতে পারে। এই ব্যাংক, ফিনান্স সেক্টর, লোন সেক্টর, এগুলোর রেপো রেট কমার ফলে একটা ঋণের সুদ যেহেতু কমছে, এই সেক্টরগুলোর উপরে একটা ভালো এফেক্ট আসতে পারে। কনজিউমার গুডসগুলোর মধ্যে, অটো সেক্টরের মধ্যে, রিয়েল এস্টেটের মধ্যে আর ব্যাংক সেক্টরের মধ্যে, এগুলোর মধ্যে একটা ভালো এফেক্ট দেখা দিতে পারে। আরবিআই রেট কমানোর পাশাপাশি জিডিপি গ্রোথও যেহেতু
ভালো হয়েছে, সেই কারণে একটা বিনিয়োগকারীদের একটা আত্মবিশ্বাস বাড়ছে, সেই কারণে একটু ইনভেস্টমেন্ট বাড়তে পারে। তো যেমন আমাদের মনে আছে সত্যিকারে গতবার রেড কার্ডের দিনই নিফটি চার্টে বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে এবং বাজার প্রথম দফা ইতিবাচক সাড়া দিয়েছে। অর্থাৎ শুক্রবার দিন যদি আমরা দেখি, গত শুক্রবার সেখানে একটা পজিটিভ সেন্টিমেন্ট আমরা দেখতে পেয়েছি। এগুলি থেকে আমরা একটা নিজেরাই ডিসিশন নিতে পারবো আগামীকাল কি হতে চলেছে। এবার আমি চলে আসি আপনাদের কমেন্ট সেকশনগুলি। বেশ ভালো ভালো কমেন্ট এসেছে। তার আগে আপনাদের বলে দিই, 7 তারিখে যে ব্যাচটি শুরু হওয়ার কথা ছিল অর্থাৎ আজকে, সেই ব্যাচটি 14 তারিখ শুরু হচ্ছে অর্থাৎ পরের রবিবার। এর মধ্যে কেউ যদি মনে করেন এসে যোগাযোগ করতে পারেন বা অ্যাডমিশন নিতে পারেন। এবং কি কি শেখানো হয় সেগুলো আমরা নিশ্চয়ই পুরোনো ভিডিও থেকে দেখেছেন। সেখানে সমস্ত কিছু শেখানো হবে। স্টক সিলেকশন ফর্মুলা, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, সমস্ত কিছু অ্যানালিসিস শেখানো হবে এবং লাইভ মার্কেটে তার সমস্ত কিছু ইমপ্লিমেন্ট দেখানো হবে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এবং আগামী দিনে আরেকটি ব্যাচ শুরু হবে, সেটা ক্রিপ্টোকারেন্সির ক্লাস। যারা ইন্টারেস্টেড তারা ক্রিপ্টোকারেন্সিতে ভর্তি হতে পারেন, সেটা লাইভ মার্কেট এবং অফলাইন ক্লাস। প্রথম কার্তিক রানা জানতে চেয়েছেন জিআরএসি শেয়ারের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কত হবে। জিআরএসি সাপোর্ট 2348 এরকম জায়গায় একটা সাপোর্ট হবে, রেজিস্ট্যান্স হবে 2845 সেরকম জায়গায়। সমীর সর্দার জানতে চেয়েছেন মুক্কা বলে লিখে দিয়েছেন, মুক্কা প্রোটিনসটা লিখবেন। আপনাদের আবার বারবার বলি, সবাই একটু করে ছোটোখাটো কোনোভাবে একটা ওয়ার্ড লিখে পুরো শেয়ারটার নাম লেখেন না, এতে একটু অসুবিধা হয়। আবার আপনাদের বলছি রিপিটেডলি যে আপনারা পুরো শেয়ারটার নাম লেখার চেষ্টা করবেন। মুক্কা 28 টাকা করে কেনা আছে, 300 শেয়ার বাই করা আছে, এখন 25-এর কাছে চলে এসছে। এটা কি বাড়বে? হাই কোথায় যেতে পারে? 30 টাকার কাছাকাছি গেলে তখন একবার বিক্রি করে দেবেন। কবে যাবে সেটা বলা খুব শক্ত। সুচেতা চৌধুরী জানতে চেয়েছেন এবং প্রবীণ সিনহা জানতে চেয়েছেন অনন্তরাজ 760 কেনা, এখন কি করব। আপনারা দেখবেন 4 তারিখের যে ভিডিও, সেই ভিডিওতে কিন্তু এটা ডিটেলস বলে দিয়েছি। আপনারা ভিডিওতে কমেন্ট দেওয়ার পর তারপরে যে ভিডিওটা বেরায়, সেই ভিডিওটা না দেখেই পুরো ভিডিওটাকে আপনারা দেখেন না বা স্কিপ করে চলে যান। তার ফলে কী হয়, সেখানে আবার কমেন্টটা আবার আপনারা দিতে থাকেন। সেজন্য পুরো ভিডিও দেখার পর তারপর যদি কমেন্ট দেন সেটা আরও ভালো হবে। দেখবেন আপনাদের অনেকেরই অ্যান্সার দেওয়া থাকে, সেই অ্যান্সারগুলো আপনারা ফলো না করে আবার সেই ভিডিওতে আবার নতুন করে আবার একটি কমেন্ট দিয়ে দেন। মধুমিতা ঘোষ জানতে চেয়েছেন পিসি জুয়েলার্স আমি 11 টাকা 29 পয়সা করে কিনেছি, এখন কি করা যায়। এর একটা সাপোর্ট আছে 10 টাকার কাছাকাছি, আপনি ওয়েট করুন, আশা করা যায় ভালো হবে। প্রবীর ব্যানার্জি, মন্টু কুমার মণ্ডল জানতে চেয়েছেন কেন্স টেকনোলজি সম্বন্ধে। গৌতম চ্যাটার্জিও জানতে চেয়েছেন কেন্স টেকনোলজি সম্বন্ধে। 2 তারিখে যে ভিডিওটা দিয়েছিলাম তাতে কেন্স টেকনোলজি নিয়ে বলে দিয়েছি, তবুও আপনাদের আরও একবার বলছি, এই কেন্স টেকনোলজি আপনারা ওটাতে দেখে নেবেন। যদি দেখে বুঝতে অসুবিধা হয় তারপরে আবার কমেন্ট দেবেন। অনন্যা মান্না জানতে চেয়েছেন ডিকসন টেকনোলজি। আচ্ছা, আরও একটু বলে দিই কেন্স টেকনোলজি ব্যাপার। আপনারা জানেন কেন্স টেকনোলজি আগের দিন অনেকটা পড়েছে, তার কারণ হচ্ছে অ্যাকাউন্টসের মধ্যে অনেক গরমিল পাওয়া গেছে, সেগুলো ইন্সপেকশন করে দেখা গেছে, যার ফলে আগের দিন শেয়ারটা অনেক পড়ে গেছে। অনন্যা মান্না ডিকসন সম্বন্ধে জানতে চেয়েছেন, এর একটা সাপোর্ট লেভেল 12,755 কাছে রাখতে পারেন, একটু ওয়েট করুন কেমন। আর এখন তো চলছে 13,750-এর কাছাকাছি দাম। কৃষ্ণ মাহাতো জানতে চেয়েছেন আর কে ফরজিং, এটা যদি রামকৃষ্ণ ফরজিং লেখেন তাহলে সেটা আরও ভালো হয়। তো সেটা পড়ছে কেন, এটা দেখুন একটাই মেন কারণ দেখা যাচ্ছে, লাস্ট কোয়ার্টারে কোম্পানি লসে ঢুকে গেছে, এটা একটা মস্ত বড় কারণ। গৌতম লোহার জানতে চেয়েছেন ক্রমটন কেনা আছে 333, এখন কী করব। দেখুন এই শেয়ারটা আমি বারবারই বলেছি, এর আগের ভিডিওতে অনেকবার বলেছি, এই শেয়ারটি বেশ ভালো শেয়ার, এখন অনেকটা পড়ে গেছে এবং 52 লোয়ের কাছাকাছি হতে পারে আমার মনে হচ্ছে, এবং লোয়ার লো করে করে নিচে যাচ্ছে। এটা ওয়েট করুন, আশা করি আগামী দিনে ভালো হবে। কুন্তলগঞ্জ জানতে চেয়েছেন ডুকন ইনফ্রা বলে লিখলে ভালো হতো। যাই হোক, এই শেয়ারটির ভবিষ্যৎ কী। এই শেয়ারটি পাবলিকের কাছে 62%, দাম চলছে 3 টাকা 60 পয়সা। এটি নিয়ে আমার বলবার মতো কিছু নেই। এফআইআর কাছে যতটুকু স্টেক ছিল সেটুকু ছেড়ে দিয়েছে, তাহলেই বুঝতে পারছেন, এবার নিজে ডিসিশন নেবেন।
বিকাশ বসাক জানতে চেয়েছেন ট্রান্সফরমার ইন্ডিয়া আর কত নামতে পারে, বলে দিলে ভালো হয়। কোয়ার্টারলি যে রেজাল্ট, প্রফিট অনেক ডাউন হয়েছে, তার ফলেই স্টকটা কিন্তু পড়ছে। নিশ্চয়ই আপনারা দেখেছেন কিনা জানি না। শান্তু ঘোষ জানতে চেয়েছেন জেএসডব্লিউ সিমেন্ট সম্বন্ধে, এটা 4/12/25 তারিখ, এই লাস্ট ভিডিওতে এটা আমি বলে দিয়েছি, একটু দেখে নেবেন কেমন। প্রসেনজিৎ মুখার্জি জানতে চেয়েছেন ক্রিসিল শেয়ার নিয়ে যদি কিছু বলেন ভালো হয়। এটাও 4 তারিখেই বলে দিয়েছি। আমার মনে হয় একটাই প্রবলেম হচ্ছে, আপনারা ফুল ভিডিওটা দেখেন না, কমেন্টগুলো দেখেন না, যার ফলে এটা হয়ে যাচ্ছে। যাই হোক, উজ্জ্বল সরকার এবং সোমনাথ দাস জানতে চেয়েছেন পতঞ্জলি স্টক এত পড়ে যাচ্ছে, কারণ কি। দেখুন, পতঞ্জলি স্টক এফএমসিজি স্টক, ভালো স্টক, আগামী দিনে প্রচুর প্রোডাক্ট নিয়ে আসছে, নিশ্চয়ই আপনারা শুনেছেন। এর সাপোর্ট লেভেল একটা রাখবেন 514। মৃত্যুঞ্জয় পাল জানতে চেয়েছেন মিষ্টান্ন ফুড কেনা আছে 12 টাকা, এটা তো প্রচুর নিচে পড়ে গেছে 5 টাকায়। এই যে একটা ঘোটালা হয়েছিল জানেন, যদিও এটা এফএমসিজি সেক্টরের স্টক, বেশ কিছুদিন আগে এর একটা বিশাল একটা স্ক্যাম হয়েছিল, তার জন্য এখনও পড়েই আছে। সুশীল মল্লিক জানতে চেয়েছেন এখন কোনো ইটিএফ স্টক কিনলে প্রফিট হবে। নিফটি ইটিএফ কিনে নিন। নিফটি ইটিএফ দেখছেন তো, নিফটি হায়ার হাই মারতে মারতে উপরের দিকেই চলেছে, অতএব নিফটি ইটিএফ সব থেকে ভালো হবে এখন। অশোক পাল জানতে চেয়েছেন ওয়ারি এনার্জি 3225 করে কেনা আছে, কি করব। এটা ওয়েট করুন, এক্ষুনি কিছু করা যাবে না, এটা ওয়েট করতে হবে। রেখা দত্ত জানতে চেয়েছেন জেএসডব্লিউ ইনফ্রা 285 করে নেওয়া আছে, প্রচুর লসে আছে। আপনার 285, এখন চলছে 270-এর কাছাকাছি, তো খুব একটা তো লস থাকার কথা নয়। আপনি বলছেন প্রচুর লসে আছি। যাই হোক, 14-15 টাকার মতো পড়েছে, এখন ওয়েট করুন, যদি আরও নিচে আসে অ্যাভারেজ করতে হবে, নাহলে ওয়েট করতে হবে। এখন খুশিরক্ষী জানতে চেয়েছেন ইরিডার এত ডেপ্ট কেন। অ্যাকচুয়ালি দেখুন, ইরিডা একটা এনবিএফসি কোম্পানি, এদের লোন দেয়া কাজ, এনবিএফসি কোম্পানি, ফিন্যান্স কোম্পানি। এটা ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি, এর তো ডেপ্ট বেশি থাকবেই, 5.41 ডেপ্ট আছে। দীপাঞ্জন রায় জানতে চেয়েছেন পেটিএম কেনা আছে 850 করে, কি করা উচিত। এখন খুব ভালো কথা, এখন প্রচুর বেড়ে গেছে, 1344 পেটিএম চলছে, 50% প্রফিট বুক করে নিন, কেমন, বুক করে বাকি 50% ধরে থাকুন। সালাম মণ্ডল জানতে চেয়েছেন মার্কারি ইভিটেক 56 করে কিনেছি, এখন 38 টাকা চলছে, কি করব। এটা তো দেখুন 56 করে কিনেছেন, 38 টাকা চলছে, এটাকে একটু অ্যাভারেজ এই মুহূর্তে করতে হবে। রেবা বিশ্বাস একই জিনিস জানতে চেয়েছেন। স্বাধীন সরকার জানতে চেয়েছেন রেল সেক্টরে র্যালি দেখতে থাকবো নাকি ডিপ বাইং ঠিক হবে। দেখুন, রেল সেক্টরে একটু টাইম লাগবে, জানুয়ারিতে এটাকে ফলো করুন, ডিসেম্বর মাস যাক, একটু খবর আসুক, রেল সেক্টর তখন একটা মুভমেন্ট দিতে পারে। এখন এক্ষুনি ডিপে কিনবেন, এক্ষুনি না কিনে একটু ওয়েট করলে মনে হয় ভালো হবে, কিছু খবর আসলে ভালো হবে। অশোক কুমার বড়াই বলেছেন ডেট লিখে দিলে ভালো হয়। আপনার সাবস্ক্রাইব করা আছে কিনা জানি না, যাদের সাবস্ক্রাইব করা থাকে দেখবেন তাদের 2-4 মিনিটের মধ্যেই ভিডিওটি চলে যায়, গিয়ে আপনাকে রিমাইন্ডার দেয়, তো সেখানে আপনি ডেট দেখতে পাবেন, যেদিনে ভিডিও বেরোবে সেদিনেরই আপনার ডেটে চলে যাবে। আর নিচের দিকে ডেট একটা থাকে, সেটা দেখে নেবেন। কমলেশ ভট্টাচার্য জানতে চেয়েছেন লং টার্মে স্টপ লস কি লাগাতে হয়। আপনি এটা ঠিক কি বলতে চাচ্ছেন বোঝা গেল না। লং টার্মে মানে কি, ধরুন আপনি 1 বছর রাখবেন সেই স্টকটা, এটা যদি ক্লিয়ার করে বলেন, বা আপনি আজকে কিনেছেন সেটা হয়তো 2-10 দিন না, লং টার্ম মানে আপনি কি বোঝাচ্ছেন তার উপর নির্ভর করবে। লং টার্মে আপনি যেটা করতে পারেন, সেটা ধরুন 1 বছর 2 বছরের জন্য ভাবছেন, একটা টার্গেট ফিক্সড করে নেবেন, এই টার্গেটের উপরে গেলে আমি 50% ছেড়ে দেবো, তার স্টপ লস দরকার নেই, ওটাকে একটা স্টপ প্রফিটের জায়গায় রেখে দেবেন। এরকম কিছু বলতে চাচ্ছেন কিনা, যদি আপনার অসুবিধা হয় আবার কমেন্টে জানাবেন। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। যারা 7 ডিসেম্বরের ব্যাচে ক্লাস করতে, 7 ডিসেম্বরে ইনস্টেড অফ 7 ডিসেম্বর এটা 14 ডিসেম্বর হয়েছে, যারা ক্লাস করতে চান 14 তারিখে, তারা যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।